জয় হিন্দ স্টুডেন্ট, আমাদের এডুকেশন 48 ডাব্লিউবিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো এখানে আমাদের নবম এবং দশম শ্রেণীর পড়ানো হয়। তো আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে সত্যিই খুবই একটা আনন্দের মুহূর্ত যে আমাদের পুরো 100টা সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। এটা অনেক অনেক অনেকই নিম্নমানের নিম্ন একটা জিনিস নিয়ে আমি খুশি উদযাপন করছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কালকে আমার 0 সাবস্ক্রাইবার ছিল, সেখানে আজকে আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য আমি অনেক খুশি। তো ছোট ছোট জিনিসে আনন্দ ভাগ করে নিতে হবে। তো জীবন এটাই, সারা জীবনই আমাদের কি ঘোড়ার মতো দৌড়াতেই হবে, কারণ দৌড়ানোটাই কি জীবন। তো ছোট ছোট জিনিসগুলোতে একটু আনন্দ উপভোগ করতে হবে। ঠিক তেমনই আমাদের আজকে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমি খুবই আনন্দিত শুধুমাত্র তোমাদের জন্য। এবং হ্যাঁ, আরেকটা কথা যে আমাদের যে ভুলগুলো হচ্ছিল, যেটা তোমরা ধরিয়ে দিচ্ছিলে, সত্যি খুবই ধন্যবাদ তোমাদেরকে। কারণ আমি এই জিনিসগুলোই চাই যে নিজের খারাপ দিকটা তোমরা তুলে ধরো, আমার খারাপ দিকটা তোমরা তুলে ধরো। কারণ আমার খারাপ দিকটা যদি তোমরা তুলে না ধরো, সেই জিনিসটা আমি কি ঠিক করতে পারবো না। আজকে আমি পড়াচ্ছি, আমি আমি যে পড়ি আমি যে ঠিক, সেই জিনিসটা না। আমরা সবাই এখানে স্টুডেন্ট। তোমাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছি যে আমরা এখানে সবাই স্টুডেন্ট। কারণ আমি আমি যে স্যারের কাছে পড়তাম, একদম ব্রিলিয়ান্ট একজন টিচার তিনি। সত্যি আমার মতন ছেলেকে তিনি একজন যে লেভেলে পৌঁছে দিয়েছেন, সত্যি অসাধারণ। আমি যে চ্যানেলটাতে পড়তাম, তোমার চাকরির জন্য পড়েছিলাম, যে তোমার এডু প্লাস ইমানদা। তো তাদের কাছে আমি যে জিনিসটা শিখেছি, তারা প্রত্যেকবার একটা কথা বলতো যে আমরা সবাই ছাত্র। কারণ টিচার তখনই হবে যে সব কিছু শিখে নিয়েছে, এই ব্রহ্মাণ্ডে সব কিছু তার কাছে জ্ঞান আছে, তার কাছে আর কোনো শিক্ষার প্রয়োজন নেই। তখন তিনি কে পুরোপুরি টিচার হবে, তিনি তখন পুরোপুরি টিচার হবে। আর তিনি টিচার হয়েও শিখছেন, মানে কি তিনি স্টুডেন্টই আছেন, তিনি কখনো টিচার হতে পারেননি। হ্যাঁ, সে আমার কাছে টিচার হতে পারে বা আমি তোমাদের কাছে টিচার হতে পারি, কিন্তু আমি কি পুরোপুরি টিচার হয়ে গেছি? না, আমি এখনো স্টুডেন্ট, আমাকে এখনো শিখতে হয়, এখনো আমাকে অন্যের ভিডিও দেখতে হয় বা অন্য কিছু দেখতে হয়। তো এত কিছু না বলে আমাদের ক্লাস চালু করব। তো তোমরা দেখতেই পারছো আমরা আজকে ভিডিও চালু করেছি। আজকের টপিকটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস। তো এই টপিকটা শুরু করার আগে আরো একটা আমি কথা বলে নিতে চাই যে তোমাদের যদি ফ্রি নোট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে নোটগুলো তোমাদের এই চ্যাপ্টার যেগুলো পড়াচ্ছি, আমরা যে টপিকগুলো পড়াচ্ছি, এই টপিকের যদি নোট তোমাদের প্রয়োজন হয়, তো অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য খোলা আছে। তোমরা সেখানে যাও এবং সেখানে আমাদের যে নোটগুলো পাচ্ছ সেগুলো অবশ্যই পড়ো। নোট হেলা ফেলা ভেবো না, নোট ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় রাখবে, কোনো স্যার খারাপ পড়ায় না, কোনো স্যার খারাপ নোট দেয় না, প্রত্যেকটা নোটের ইম্পর্টেন্ট আছে। তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই নোটগুলো নাও, পড়াশোনা করো। এবং আমরা চেষ্টা করছি তোমরা যখন একটা ভালো ছেলে একটা ভালো নাম্বার ছেলেগুলো যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জয়েন্ট হবে, তখন একটা মান্থলি মক টেস্ট নেওয়ারও আমরা ব্যবস্থা করছি। তো এই জিনিসগুলো ধরো হবে, তো তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। তো এই হচ্ছে আমার কথা। হ্যাঁ, ফেসবুক আর আমাদের ফেসবুক পেজও আছে এডুকেশন 48 নামে। তো ওখানেও তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক করে দিয়ে আসবে। ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা পড়বো আজকে নতুন সামাজিক ইতিহাস। তুমি বলবে স্যার আধুনিক ইতিহাস পড়লাম, অনেক ইতিহাস পড়লাম, আবার নতুন ইতিহাস কি এই এখন তৈরি হচ্ছে নাকি? কিন্তু না, এখন সেগুলো তৈরি হচ্ছে না, সেগুলো আমরা কি নতুন সামাজিক ইতিহাস। আমাদের ইতিহাসকে কি দুভাগে আমরা দেখতে পাই, যেমন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস এবং আধুনিক সামাজিক প্রাচীন ইতিহাস। যেগুলো প্রাচীন ইতিহাস আমরা কি দেখতে পাই, যে রাজা মহারাজাদের ব্যাপারে কথা। এই এই ধরো আমাদের ধরো তাজমহল গড়ানো হয়েছে। তাজমহল কে গড়িয়েছে? যে শাহজাহান গড়িয়েছে। কিন্তু আদৌ কি শাহজাহান গড়িয়েছে? না, শাহজাহানের নির্দেশে গড়ানো হয়েছে, শাহজাহানের নির্দেশে গড়ানো হয়েছে। শাহজাহান কি এরকম মাথায় করে বয়ে নিয়ে গেছিল, এরকম করে নিয়ে গেছিল? ইট নিয়ে যায়নি। সে কি নিয়ে গেছিল যেই মার্বেল গুলো হয়েছিল, সেগুলো কি ও একদম মাথায় করে বয়ে বয়ে নিয়ে এসেছিল, না তাজমহলের পালিশ করেছিল সে?
কিছু করেছিল না, তিনি কিছু করেননি। তিনি কি করেছিল, তিনি টাকা দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল কারিগরদেরকে করার। কিন্তু তিনি কি এই নকশার ধারী, এই সুন্দরতার ধারী তিনি কি নকশা করে দিয়েছিলেন যে এরকম করে করবে? কিছুই না। তিনি শুধুমাত্র তখনকার মুদ্রা দিয়েছিলেন এবং সেই তাজমহলটাকে এত সুন্দর জাঁকজমকপূর্ণ করে দিয়েছে কারা? কারিগররা। তো আমরা কি যেমন এই প্রাচীন ইতিহাসে আমরা কি এগুলো আমরা পড়তে পাই না। তখন কি পাই যে তাজমহল কে গড়িয়েছে? শাহজাহান। কুতুব মিনার কে গড়িয়েছে? কুতুবউদ্দিন আইবক। তারপরে আড়াই দিন কা ঝোপড়া কে করেছে? কুতুবউদ্দিন আইবক। এইগুলো যে আমরা দেখতে পাই, এই জিনিসগুলো কি আমরা প্রাচীন ইতিহাসে দেখতে পাই। কিন্তু আমরা যখন চলে আসবো আধুনিক সামাজিক ইতিহাসে, তখন আমরা দেখতে পাবো কি এই যে কারিগর যেগুলো আমাদের কাছ থেকে কি হারিয়ে গেছে, মানে আমরা যে যাদেরকে ইতিহাসে নেওয়ার প্রয়োজন মনে করিনি, এই আধুনিক ইতিহাসে আমরা দেখতে পাবো সেই সব সাধারণ মানুষের ইতিহাস। যে সাধারণ মানুষেরও একটা কি থাকে, সাধারণ মানুষের একটা ইতিহাস আছে। যে আজকে একটা মানুষ কষ্টের মধ্যে, শুধুমাত্র যে এটা না, শুধুমাত্র কি এটা যে রাজারা কষ্ট পায়, প্রজারা কষ্ট পায় না, বা রাজারা শুধু আনন্দ উপভোগ করার জন্য এসছে, প্রজারা কোনো আনন্দ উপভোগ করার জন্য নেই, এটা কি? অবশ্যই না। এটা যেমন রাজারও সুখ আছে, দুঃখ আছে, ঠিক তেমনই একটা প্রজারও কি আছে? সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, লাঞ্ছনা আছে, সবই কিছু আছে। একটা রাজারও কি সেগুলোই আছে। তাহলে রাজা একটা কি হতে পারে? সে পদমর্যাদাতে একটা মানে উপরিহর্য, মানে পদমর্যাদায় সে আমাদের উপরে থাকতে পারে, কিন্তু সেও তো আমাদের মতোই মানুষ। তারও তো শরীরে তোমার রক্ত বইছে, তারও তো শরীরে রক্ত মাখা শরীর, রক্ত মাংসের শরীর, তো সেও তো আমাদের মতনই মানুষ। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাজারা এইখানে যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধ কি কখনো দেখেছো? বাবর একদম কামান নিয়ে দাঁড়িয়েছিল, এসব ইব্রাহিম লোদি ভেবেছিল? ভাবেনি। ইব্রাহিম লোদি কি বাবর ভেবেছিল এই চলো আমি একা 100, একদম বলিউড সিনেমার মতো? কখনোই না। যুদ্ধ কারা করেছিল? যুদ্ধ করেছিল সৈনিকরা। যুদ্ধ করেছিল কারা? সৈনিকরা। কিন্তু আমরা সেই ইতিহাস পড়তে পাই না। পানিপথের প্রথম কে যুদ্ধ করেছিল? 1526 সালে বাবর কি একা যুদ্ধ করতে গেছিল নাকি? তার সৈনিকরা। কিন্তু এদের কথা কি আমরা দেখতে পাই না। এদের ইতিহাস আমরা কোথায় দেখতে পাবো? আমরা দেখতে পাবো আধুনিক সামাজিক ইতিহাসে আমরা কি এই সাধারণ মানুষের ইতিহাসগুলো আমরা দেখতে পাবো। তো ইতিহাস হচ্ছে একটা কি জিনিস বলতো, আজকের সাথে রিলেট করার চেষ্টা করবে। তুমি যদি আজকের সাথে রিলেট না করতে পারো, তো ইতিহাস তুমি পড়তে পারবে না, ইতিহাসটা বোঝা মনে হবে। তো তুমি এখন ভাবো যে ধরো আমাদের দেশের মিডিয়া, এখনকার মিডিয়াগুলো তো দেখো যে কখনো তোমার সাধারণ মানুষ নিয়ে কথা বলে না। কেন বলে না? কারণ তাদের টিআরপি চলবে না। সাধারণ মানুষের কৃষক নিয়ে কখনো কথা বলে যে কৃষকরা প্রতিনিয়ত আত্মহত্যা করছে, প্রতিদিন আত্মহত্যা হচ্ছে কৃষকরা? তোলে না। কেন? টিআরপি পাবে না। কখনো দেখেছো? টিআরপি থেকে বড় কথা যে বন্ধ হয়ে যাবে, সেটার ভয়। তো এই জিনিসগুলো তারা তুলছে না। সেই জিনিসগুলো এখনো দেখো, সেই সময়েও কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা সময় এখন কি তুমি চ্যানেল খুললেই দেখবা যে একটাই মানুষের গুণগান, একটা মানুষের কি গুণগান। তুমি হিন্দি চ্যানেল দেখলে হিন্দি মালিকানার গুণগান আর এদের গুণগান। তো বুঝে যাও, আমি ব্যাখ্যা দিতে পারলাম না যে কি তারা একটা পর্যায়ের মানুষগুলোকে কি দেখাচ্ছে আর একটা পর্যায়ের মানুষকে কি দেখাচ্ছে না। যে দেখতে গেলে আমরা দেখতে পাবো কি কৃষককে তারা দেখাচ্ছে না। কৃষকের যে কষ্ট, মানে কৃষক যে আজকে একটা সময় কৃষককে তার ওই জমির উপরে তারা কি নির্ভর করে তাদের জীবনযাপন করতো, সেই জমি থেকে এখন কি ঠিকভাবে ইনকাম আসছে না, ঠিকভাবে কোনো কিছু আসছে না। সরকার প্রতিনিয়ত কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না, এই কৃষকদেরকে নিয়ে। আমাদের কৃষক হচ্ছে কি মানুষ, কৃষক না থাকলে মানুষ বাঁচতে পারবে না। তাই কৃষককে বলা একটা মানুষের জীবন দান বলাও যেতে পারে। তুমি ডাক্তার না হলেও চলে যাবে, একটা উকিল না হলেও চলে যাবে, একটা শিক্ষক না হলেও তোমার সারা একটা দিন চলে যাবে। কিন্তু খাবার ছাড়া চলবে? তোমাকে বলো। হ্যাঁ, তুমি বলবে আমরা কিনে খাবো, কিন্তু কিনে তুমি পাবে কোথায়? একটা কৃষক মরে যাওয়া মানে এটা না যে একটা কৃষক মরে গেল, একটা পুরো সমাজ মারা গেল, একটা পুরো
সমাজ মারা গেল, একটা কৃষক মারা যাওয়া মানে, কারণ একটা কৃষক তোমাকে খাবার তুলে দেয়, তোমার মুখে একটা অন্ন তুলে দেয়, ওই অন্নটা তুলতে কতটা সময় লাগে একদিন গুগলে সার্চ করে দেখো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিউজ চ্যানেলগুলো কি করছে, তাদের টিআরপি বাড়ার জন্য প্রতিনিয়ত যখনই খুলবে দেখবে একটা দুটো জিনিস তাদের ধরা বাঁধাই আছে, এক হিন্দু মুসলিম, দুই টপ নেতার গুণগান। এই হচ্ছে কি নিউজ চ্যানেলের মানে কাজ, এই হচ্ছে নিউজ চ্যানেলের কাজ। একদিন হয়তো তোমরা দেখবে যে নিউজ চ্যানেল বলবে, কসম খেয়ে বলবে যে এটা সত্য নিউজ। কারণ মানুষ কি আস্তে আস্তে নিউজ চ্যানেলকে কি, নিউজ চ্যানেলটাকে মানে বাদের খাতায় রেখে দিচ্ছে, যে এখানে একটা মানে আমাদের একটা মানে দেশে একটা মানে কি বলবো, নিউজ একটা সরকারকে হিলিয়ে রেখে দিতে পারে। সেই নিউজ যখন মানে একটা, চলো পড়ার দিকে এসো। তো আমরা দেখো দেখবো এবার আমরা পড়বো কি, বইয়ের যে পড়াগুলো সেগুলো আমরা পড়বো। দেখো নতুন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস তো শুরুতে আমি বললাম যে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে নতুন নতুন সামাজিক ইতিহাসে কি নতুন কিছু আমরা দেখতে পাবো। কেন, এতদিন আমরা কি পড়ে আসছিলাম, যে শুধু রাজা মহারাজাদের এই ব্যাপারে পড়ে আসছিলাম। এবার আমরা পড়বো কি প্রজাদের ব্যাপারে, সাধারণ মানুষের ব্যাপারে। ঠিক আছে, যেমন একটা সময়ে কি আমরা দেখতে পেতাম কি জমিদার বা তার থেকে উচ্চবর্গীয় মানুষগুলো কি করতে হতো, যে এই যে ট্যাক্স প্রদান করা হতো। বলে কিসের ট্যাক্স, কিসের ট্যাক্স হচ্ছে মহিলাদেরকে ট্যাক্স প্রদান করতে হতো। কিসের জন্য জানো, এই দলিত মহিলাদেরকে ট্যাক্স দিতে হতো তোমার এই যে স্তন্য, এই স্তন্যটাকে কি ঢাকার জন্য, মহিলাদের যে স্তন্যটা সেটা ঢাকার জন্য কি করতে হতো, উচ্চবর্গীয় পদস্থ মানুষদেরকে কি হতো, জমিদারদেরকে ট্যাক্স প্রদান করতে হতো। দলিতরা পায়ে জুতো পরতে পারতো না, জুতো না পরতে পারলে তাকে ট্যাক্স, মানে জুতো পরতে গেলে তাকে ট্যাক্স দিতে হতো, না পরতে পারলে কি এই ট্যাক্স না দিতে পারলে তাকে সে জুতো পরতে পারতো না। এই যে সাধারণ মানুষের এই কষ্টগুলো, এগুলো আমরা কি ইতিহাসে আমরা খুঁজে পাই না, পাই না। আমরা কখন কি দেখতে পাই, শুধুমাত্র রাজা মহারাজাদের গল্প দেখতে পাই বাবর এটা জয় করেছিল, হুমায়ুন ওটা জয় করেছিল, আকবর এটা জয় করেছিল, আকবর ওটা জয় করেছিল, আকবর ফতেহপুর সিক্রি কবে মানে ফতেহ করেছিল। এই যে এই জিনিসগুলো, এইগুলো কি আমরা দেখতে পাই, কিন্তু সাধারণ মানুষের যে কষ্টটা সেই জন্য যে জিনিসগুলো আমরা দেখতে পাই না। একটা পর্যায়ে যেমন একটা জিনিসগুলো আমরা দেখতেই পাই না। তো এই জিনিসগুলো কি আমরা নতুন সামাজিক ইতিহাসে আমরা দেখতে পাবো, নতুন সামাজিক ইতিহাসে দেখতে পাবো। যেমন তোমার পায়ে জুতো পরার জন্য কি করতে হতো, ট্যাক্স দিতে হতো। দলিত সম্প্রদায়ের মানুষ কি পায়ে জুতো পরতে পারবে না। এমনও দেখবে এখন অনেক জায়গা আছে যেখানে কি এখনো দলিতরা কি মন্দিরে ঢুকতে পারবে না, বাইরে থেকে কি করতে হবে, তার যে অর্চনা, তার যে পুজো সেটা কি বাইরে থেকে করতে হয়। তো এই যে নিয়মগুলো এখনো পায়েই চলে আসছে। যেমন তোমার একটা বইয়ে সিনেমাতে দেখতে পাবে ধানুষ, ধানুষ নামে হয়তো অনেকে দেখেছো। তো তার সিনেমাতে দেখবে যে তার যে হিরোইন মানে নায়িকা, তার যে ভালোবাসার মানুষটা, যার কে তোমরা ভালোবাসার এখন খুব বুঝবে, মানে ক্লাস 10টা কি উঠতি বয়স। তো ব্যাপারটা হচ্ছে যে ধরো এই যে জিনিস দেখবে তার মানে নায়িকাটা কি যখন জুতো পরবে তাকে মানে একদম গরু পিটা করে কি গোটা গ্রাম ঘোরানো হবে, তার সাথে কিছু কিছু ছোট বাচ্চাদেরকেও। তো এই যে জিনিসগুলো শুধু মুভি কি দেখা বলো তো, মুভি যে দেখে নিলাম এই হিরো মেরে দিল, এই মুখে নাচতে লাগলাম, এটা না। মুভি দেখেও শিক্ষা নেওয়া যায়, মুভি দেখেও কি শিক্ষা নেওয়া যায়। যেমন আমরা 12 পাস মুভিটা একটা মানে মোটিভেশনের একটা ভান্ডার একদম বলা যায়। তো এই যে সিনেমাগুলো এগুলো দেখা আমি বলবো, প্রেফার করবো যে এই সিনেমা দেখো। কিন্তু সিনেমা এটা না, পুষ্পা, দ্য রুল, এই যে তারপরে এই কেজিএফ, এগুলো সিনেমা না, এগুলো থেকে কিছু শেখা যায় না। এগুলো কি ছাপড়িদের সিনেমা। এবার আমাকে কেউ গালাগাল দিতে এসো মানে খিস্তি দিতে এসো না যে তুমি কেন বললে, যেটা সত্য সেটা। তো হচ্ছে এই ব্যাপার। তো এবার আমরা পড়বো বই। তোমরা হয়তো অনেকে বলবে যে বই দিয়ে কেন পড়াচ্ছে স্যার, ভালো না। কিন্তু না, আমরা ইউটিউবে দেখতে পাই যে অনেক জায়গাতেই কি এই বই দেখে পড়ায় না। কিন্তু তুমি ভাবো তো যে আমরা এই যে এতটুকু বুঝিয়ে দিলাম, এটাতে তো আমি চলে যেতে পারতাম, এখানে তো আমরা কমপ্লিট করে দিতে পারতাম। তোমার তাতে কি তোমার কোনো ফায়দা হতো? হতো না। তো চলো আমরা নতুন সামাজিকের ফিরে আসব। তো নতুন সামাজিক ইতিহাসে এখন শুধুমাত্র রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনা নয়। অবশ্যই আমি শুরু করার আগেই বলেছিলাম যে ইতিহাস কি শুধুমাত্র অভিজাত বর্গের মানে উচ্চ বর্গীয় যে মানুষগুলো
তাদেরকে আমরা এখানে কি শুধু দেখতে পাবো না, তার সাথে কাদেরকে দেখতে পাবো? সাধারণ মানুষকে। দেখো এখানে বলেও দিয়েছে যে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তর্জাদের আলোচনাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। অবশ্যই এখানে আমরা কি দেখতে পাবো? যে সাধারণ মানুষ, যে মানে নিম্নবর্গীয় মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, এই ব্যাপারে সবার ব্যাপারে আমরা কি জানতে পারবো। তারপরে বলছে ইতিহাসের আলোচনায় হিরে পান্না হয়ে দেখা দিচ্ছে কে? তাদের সুখ দুঃখ কান্না, তাদের সুখ দুঃখ কান্না কি ইতিহাসের হিরে পান্না দেখা যাচ্ছে। মানে কি তাদের যে কষ্ট দুঃখ সেগুলোকেও কি তারা মানে বইয়ের মানে ভাষায় মানে লেখার ভাষা করছে, কি বলেছে ভুলে গেলাম, মানে তারা ভাষায় প্রকাশ আসছে, মানে বইয়ের ভাষায় যে প্রকাশ আসছে সেগুলো আমরা কি এই নতুন সামাজিক ইতিহাসে আমরা দেখতে পাবো। নতুন সামাজিক ইতিহাসে আমরা কি সেটা দেখতে পাবো। যেমন মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে সাধারণ মানুষের কথা তুলে ধরেছে দেখান। মানে মিশেল ফুকো কি করেন? সাধারণ মানুষের সুখ দুঃখ এই জিনিসগুলো কোথায় তুলে ধরেন? তার একটা বই লেখেন। কি বইটার নাম? অবশ্যই বইটা লিখে রাখবে, নাম ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। এমসিকিউতে পড়বে, মানে পড়ার চান্স আছে। এই বইগুলো, যে বইগুলো তোমরা পড়বে সেগুলো অবশ্যই মানে মুখস্থ রাখবে বা নোট করে রাখবে, কারণ এগুলো এমসিকিউ এ খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, বা শর্ট প্রশ্নগুলোতে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। 19 শতকে জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন কি সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছুই নিয়ন্ত্রণ করছে কে? ধনী বর্গীয় মানুষ কি করছে? সমাজ, রাজনীতি, এই যে এই অর্থনীতি, এইগুলো কি সাধারণ মানুষ মানে ধনী বর্গীয় মানুষ কি করে? সেই জিনিসগুলো তারা কি তাদের নিজের মানে মুঠোতে কি রাখে। তো তুমি এখনো রিলেট করবে যে যারা হাইফাই ঘরের মানে মানুষ যারা, তারা কি করে দেখবে তুমি যে ক্রাইমটা করবে সেই জিনিসটা তারাও করলে পুলিশ অনেক কি সময় কি করে দেয়, সেটা কি করে দেয় যে ছাড় পেয়ে যায় তারা। তুমি রাস্তাঘাটে চলতে লাগবে, দেখবে কিছু উচ্চবর্গীয় মানে মানে ফাইন্যান্সিয়ালি শক্তিশালী ব্যক্তিগুলোকে দেখবে গাড়ি তাদের চেনা আছে, ছেড়ে দেবে। যখনই তুমি গাড়ি নিয়ে যাবে তখনই ধরে নিল, আর পল্টুর দোষ সব। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন কার্ল মার্কস একজন মহান ব্যক্তির ব্যাপারে যখন কথা হলো, তো তার ব্যাপারে আমি কিছু তোমাদের শেয়ার করতে চাই। যে কার্ল মার্কস ইনি একজন ছিলেন জার্মান দার্শনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকের কি ভিন্ন মতদর্শক। তাহলে কার্ল মার্কস কোথাকার বাসিন্দা ছিলেন, মানে কোন দেশের তিনি ছিলেন? জার্মান দেশের। কোন দেশের ছিলেন? জার্মান দেশের। তখনকার যদি জার্মান দেশের আমরা উদারনীতিবাদ দার্শনিক গুলোকে যদি আমরা দেখতে পাই, তাদের বক্তব্য কি ছিল? যে সমাজ হবে একটা। ধরো এখানে বড়লোক মানুষ বাস করেছে, তো এখানে গরিব মানুষ বাস করেছে, কিন্তু মানে সরি আমি বলাটা বললো। ধরো এখানে গরিব মানুষ বাস করছে, তো এখানে বড়লোক মানুষও বাস করবে। এখানে এই স্কুলে ধরো গরিবের ছেলেগুলো আসছে, এই স্কুলে কি বড়লোকের ছেলেগুলো এক লাইনে পড়বে। এবং উদারনীতিবাদরা কি বলেন যে সমাজের যে মানুষ ইনকাম করছে মানে আয়ের উৎসে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না। মানে একটা মানুষ 1 টাকা ইনকাম করছে, তিনি কি সে 1 টাকায় খরচা করবে। কিন্তু কার্ল মার্কস তিনি কি বলেন? যে এগুলো এটা পুরোপুরি তিনি কি নাকচ করে দেন, পুরোপুরি এতে কি নাকচ করে দেন। তিনি কি বলেন যে সমাজ একটা লাইন মানে একটা রেতে, একটা সরল রেখাতে কখনোই চলতে পারে না। কেননা কারণ তোমার একটা কলকাতার ছেলে কখনো মানে সরি একটা গ্রামের ছেলে কখনো কলকাতাতে গিয়ে কি থাকতে পারবে? মানে সেইখানে মানিয়ে নিতে সময় লাগবে কি লাগবে না? সময় লাগবে। ধরো একটা কলকাতার ছেলে মানে ওর কাছে একটা কম্পিউটার মামুলি ব্যাপার, একটা কম্পিউটার বা ল্যাপটপ কি মামুলি ব্যাপার। কিন্তু একটা গ্রামের ছেলে সেই কম্পিউটারে তিনি হয়তো শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে গেছে, তখনই দেখেছে কম্পিউটারের সাথে তার দূর তার সম্পর্ক নাই। তার সাথে সেই ছেলেটা কি ম্যাচ খাবে? আজকে কোনো যদি মানে কোনো তোমার ধরো কোনো কোম্পানিতে কাজ পেলো, দুটোতে কে প্রাধান্য বেশি পাবে? সেই ছেলেটাই বেশি প্রাধান্য পাবে। কেন? কারণ তিনি শহরেই মানে বড় হয়েছেন, সে কি শহরে বড় হয়ে গেছেন। ঠিক তেমনই একটা শহরের লোক একটা গ্রামে এসে কি চাষাবাদ করতে পারবে? সে কি রোদে ঘুরে বেড়াতে পারবে একটা গ্রামের ছেলের মতো? সে কি একটা গ্রামের ছেলের মতো কাজ করতে পারবে? সে একটা গ্রামের ছেলের মতো চাষ করতে পারবে না। কার্ল মার্কস এই মতদর্শতে কি তিনি ছিলেন যে সমাজ একই পর্যায়ে চলতে
পারে না। তো কার্ল মার্কস বলতে গেলে ধরো অনেক বলে, আমি হালকার মধ্যে তোমাদেরকে ছেড়ে দিলাম। চলো আমরা পড়াতে ফিরে আসি। তো সামান্য সংখ্যক ধনী মানুষ মানে সমাজ, রাজনীতি, অর্থনীতি এটা কি তারা কন্ট্রোল করে রেখেছে। তো তোমাকে প্রথমেই বললাম, তোমরা এখনই রিলেট করে নাও যে সাধারণ এই ধনী ব্যক্তিগুলো কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আমাদের দেশটাকে কন্ট্রোল করে রেখেছে। মানে প্রায় অনেক পর্যায়ে কি অনেক জিনিসগুলোর উপর কন্ট্রোল, আমি পুরো দেশের কথা বলছি না, অনেক জিনিসের উপর তাদের কি কন্ট্রোল আছে। তো সবকিছুই কি সবকিছুই নিয়ন্ত্রণ করছে, অবশ্যই সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ শোষিত দরিদ্র শ্রেণী সংগ্রাম করেছে। মানে যুগে যুগে দেখবে কি ধনীদের প্রতি মানে যে শোষণ, মানে গরিব মানুষের যে গরিব মানুষকে যেভাবে শোষণ করছে। যেমন আমাদের কি একটা সময় জিওটাকেই দেখে নাও, জিওটা কি ছিল, ফ্রিতে ছিল, মানুষকে প্রলোভনা দেখালো। এখন কি আস্তে আস্তে যেভাবে রিচার্জের দাম হাই করছে, আজকে কি 350 টাকা করে যে রিচার্জের প্ল্যান, আজকে তোমাকে 5G, কিছুদিন আগে 5G আনলিমিটেড দিচ্ছিল, এখন তোমাকে কি করতে হচ্ছে, 5G মারতে গেলে 300 টাকার উপরে তোমাকে রিচার্জ করতে হবে। এই যে এই জিনিসগুলো শোষিত হয়ে আসছে। যেমন আমাদের বিএসএনএল জিনিসটাকে কি মানে কি সরকার আগাতেই দিচ্ছে না। এই বিএসএনএলটা এলে কি আমাদের অনেক রিচার্জের দামটা কমে যাবে, আমাদেরও সুবিধা হবে, কিন্তু কি এগুলো হচ্ছে না। তুমি এবার বুঝতে পারছো যে এই কন্ট্রোলটা কোত্থেকে আসছে, যে এগুলো জিনিসগুলো আসছে না। বুঝতে পারছো তো, বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তুমি কানেক্ট করতে পারছো। এবং কি বলছে দেখো, যে সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, সরি এটা তো বললাম। এবং মার্কস দাস ক্যাপিটাল তার সহযোগী অ্যাঞ্জেলস লিখেন কি দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন 11। তার ফরাসি শিষ্য যা জরেস এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন রচনা করেন। যা জরেস কি করেন, দ্য এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন রচনা করেন। এগুলি মার্ক্সবাদ ইতিহাস চর্চার প্রথম নিদর্শন। মার্ক্সবাদদের কি এটা কি ছিল, প্রথম নিদর্শন ছিল। কি ছিল, প্রথম নিদর্শন। পরবর্তীকালে মার্ক্সবাদ ইতিহাস চর্চাকে আরো এগিয়ে নিয়ে যান। মানে এই যে মার্ক্সবাদ, তুমি মার্ক্সবাদ তো বুঝো, মার্ক্সবাদ মানে কি এই কার্ল মার্ক্সের যে মতবাদকে, এই মতবাদটাকে কি আরো যে মানুষগুলো মেনে আরো এগিয়ে নিয়ে গেছিল, তাদেরই কথা বলা হচ্ছে। যে এই কার্ল মার্ক্সের যে নীতিগুলো ছিল সেইগুলোকে আরো মানে ওপরে টেনে নিয়ে আসেন কে, টনি হবসবম, ক্রিস্টোফার হিল, ইপি টমসন প্রমুখে কি করেন, এই কার্ল মার্ক্সের নীতিগুলোকে তারা আপন করে নেয়, এই নীতিটাকে কি নিয়ে চলে। এখনো আমাদের সমাজে কার্ল মার্ক্সের নীতিতেই চলে। কখনো দেখেছো নেতা মন্ত্রীর ছেলেগুলো তোমার সরকারি স্কুলে পড়ছে? কখনো দেখেছো বাত্য বসুর ছেলে সরকারি স্কুল যাচ্ছে? কখনো দেখেছো বাত্য বসুর ছেলে কখনো খিচুড়ি ভাত খাচ্ছে? খাবে না। কারণ কি তারা হতে পারে তোমাদের এডুকেশনের সিস্টেমের মেন, কিন্তু তারাও জানে যে এই এডুকেশনে পড়াশোনা কেমন হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবং এবার আসে ইম্পর্টেন্ট একটা, যে ভারতে এই যে ভারত, আজকে আমরা ভারতে কি কার্ল মার্ক্সের যে মার্ক্সবাদ নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এইগুলো কে ভারতে প্রথম প্রমোট করেছিল, কত সালে, 1940 সালে, 1940 খ্রিস্টাব্দে। কে করেন, রজনীপাম দত্ত প্রথম কি করেন, এই নীতিগুলোকে কি ভারতে প্রচলন করার কি চেষ্টা করেন, প্রচলন করার চেষ্টা করেন। এবং ইনি একটা গ্রন্থ লিখেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে ইম্পর্টেন্ট খুব, ইন্ডিয়া টুডে। গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদ ইতিহাস চর্চার কি হয়, সূত্রপাত ঘটে। তো একটা প্রশ্ন এর মধ্যে তোমার চলে আসতে পারে, যে মার্ক্সবাদ ভারতে কে নিয়ে এসেছিলেন, বা কোন গ্রন্থ দ্বারা ভারতে মার্ক্সবাদের প্রচলন হয়, এই দুটো ইম্পর্টেন্ট। তো কে নিয়ে এসেছিলেন, রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে। এবং কে নিয়ে আসে, কোন বই আছে, ইন্ডিয়া টুডে। এবং ভারতে শুধুমাত্র তো রজনীপাম দত্ত তো একাই পারবে না যে কি করতে, এই প্রসার করতে। তো তার সহযোগী মানে তাকে মানে পরবর্তী কালে এই ধারাকে আরো এগিয়ে নিয়ে কে, সুশোভন সরকার, ডিডি কোসাম্বিনী, তার আগে বলে দিয়ে এগুলো হাইলাইট করে দেবে, রমিলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব প্রমুখে কি করেন, এই যে মার্ক্সবাদটাকে কি তারা আরো উপর পর্যায়ে নিয়ে যায়, এই জিনিসটাকে তারা কি ভারতে আরো প্রচলন করেন।
সাধারণভাবে 1960 থেকে 1970-এর দশক হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ নিচু তলা থেকে টোটাল হিস্ট্রি, মানে এই নিচু তলা থেকে যে টোটাল হিস্ট্রির জার্নিটা হচ্ছে, যা সামগ্রিক ইতিহাসের অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়, এই টোটাল হিস্ট্রি দেখতে পাবে। যেমন ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ফার্নান্ড ব্রোবেল, লাদুরি প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল। অ্যানাল স্কুল মানে একটা কি ছিল, একটা পত্রিকা ছিল। অ্যানাল একটা কি পত্রিকা ছিল। এই টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অ্যানাল পত্রিকা গোষ্ঠী 1929 খ্রিস্টাব্দে যান্ত্রিক মার্ক্সবাদ বর্জন করে মানুষের বিশ্বাস, রীতিনীতি, মানসিক প্রবৃত্তির উপর জোর দেয়। মানে রীতিনীতি মানে এই যে মার্ক্সবাদটাকে, এই জিনিসটাকে মানুষের রীতিনীতির সাথে মেশাতে এবং তোমার মানসিকতা মানে তার দিমাগ মানে তার ব্রেনে ভরতে তিনি কাজ করেছিলেন কে, এই অ্যানাল স্কুল পত্রিকাটা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে মার্ক ব্লক বলছেন, মার্ক ব্লক কি বলছেন দেখো, বলছে ঐতিহাসিকের কাছে বিচার করা নয়, বোঝাটাই বেশি জরুরি। কি বলছে ঐতিহাসিকের, মানে একটা ঐতিহাসিককে কি বলছে, সে বিচার করবে না কে ভুল বা কে খারাপ, তার কাছে তাই সেটা কি বিচার করার জিনিস তার কাছে নয়, তার কাছে বোঝাটাই বেশি জরুরি। তার কাছে কি করতে হবে, তাকে বোঝাটাই জরুরি করতে হবে। এবং ব্লকের ফিডল সোসাইটি এবং লাদুরির দা টেরিটরি অফ দা হিস্টোরিয়ান এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ, মানে এই বিষয়ে কি করেন উল্লেখযোগ্য গ্রন্থ, মানে গ্রন্থতে কি হচ্ছে, মানে এই যে এই গ্রন্থটাতে আমরা দেখতে পাবো কি, মানে ইতিহাসবিদ মানে বিচার করেনি যে এটা ভুল ওটা ভুল, তুমি খারাপ আমি খারাপ, এই জিনিসটা বলেনি। কি বলেছে যে এই মানে এই বিষয়বস্তু বোঝার ব্যাপারটা তারা কি তাদের গ্রন্থে লিখে। তাদের ইতিহাস চর্চায় উঠে এসেছে পরিসংখ্যান ভিত্তিক ইতিহাস, পরিবারের ইতিহাস, মনস্তত্ত্ব, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির ইতিহাসের নতুন নতুন ধারা। অবশ্যই তোমাকে বললাম তাদের ইতিহাস আমরা দেখতে পাবো কি, যে বিচার মানে কে খারাপ করলো, কে মরলো, কে গেল, এই জিনিস না। লাইকে মানে বর্তমানের নিউজ চ্যানেল। তো এই কি করেন, এখানে তিনি ধরেন যে নতুন ধারা মানে পারিবারিক ইতিহাস, মনুষ্যত্ব, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির ইতিহাসের নতুন ধারাগুলোকে কি এর বই আমরা দেখতে পাই যে কিভাবে নতুন ধারা মানে এই মার্ক্সবাদ এন্ট্রি নেওয়ার পর এই নতুন ধারাগুলোকে কি আমরা দেখতে পাই। ব্রিটিশ ঐতিহাসিক সমাজ ইতিহাস চর্চার একটি গোষ্ঠীর পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মধ্যে দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা সত্য হয়ে ওঠে। এবং আরেকটা আমরা দেখতে পাবো কি পত্রিকা, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি পত্রিকা বুক এগুলো অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, এগুলো এমসিকিউ এবং শর্ট প্রশ্নতে পড়ার চান্স বেশি থাকে। তারপর আমরা দেখতে পাবো মার্কিন ইতিহাসবিদ ইউজিন জেনোভিস, হার্বার্ট গুডম্যান প্রমুখের ইতিহাস চর্চায় উঠে এসেছে শ্রমিকদের জীবনের নানা দিক, কৃতদাস ও দাস সমাজ, তার কৃষ্ণাঙ্গ সমাজের চোখ দিয়ে দেখেছেন ইতিহাস ধারাকে। যেমন হার্বার্ট গুডম্যানকে কি আমরা দেখতে পাবো তারা কার চোখে দেখেছেন, কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ মানে তোমরা যদি নিউজ চ্যানেলে দেখতে পাও এখনো আমাদের আমেরিকার দেখতে পাই, কৃষ্ণাঙ্গ মানে কি যারা কালো মানুষ, এই কালো মানুষের উপরও সাদা কালোর যে ভাগটা, এই ভাগটা যে কালো মানুষকে যে মানে সমাজ থেকে বহিষ্কার করা, যে সমাজে তারা কেউ না, এই জিনিসগুলো কষ্ট দেয়। এখন তো অনেক কমে গেছে, কিন্তু আগে কি ছিল এই জিনিসগুলো অনেক রকম ছিল, মানে অনেক কঠোর ছিল। যেমন আমাদের কি আগে দাস প্রথা, কি হতো একটা মানুষ তার কাছে তার স্বাধীনতা নেই, তার কিছু নেই, মানে তাকে একজন বিক্রি করে দিচ্ছে, তাকে আর একজন কিনে নিচ্ছে, একজন পণ্য হিসেবে যে ব্যবহার, সেই তার মানে অন্তরে যে কষ্টটা, ধরো তোমাকে এখন যদি তোমার বাবা বিক্রি করে দেয়, সেই লোকটা যদি আবার তোমাকে বিক্রি করে দেয়, তোমার যে মনের কষ্টটা, সেই চোখে কে দেখেছেন, হার্বার্ট গুডম্যান। এবার ভাই ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চার 1980-র দশক থেকে শুরু হয়েছে সাব আল্টন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা, মানে নিম্নবর্গীয় মানুষদের যে আলোচনা, মানে তাদের ব্যাপারে জানার বিষয়, যে শুধু রাজা মহারাজাদের পকেট ভর্তি না, সাধারণ মানুষকে কেউ কি তাদের দেখতে হবে। এই জিনিসটা কখন আছে, 1980-র দশকের পর। জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম যে কোনো দিক থেকে বিচারে যারা সমাজে নিম্নতরভুক্ত তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে এই ইতিহাস চর্চা চলেছে অবশ্যই। তারপর আমরা দেখতে পাবো রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে ওন সাম অ্যাসপেক্ট অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতের
নিম্নবর্গের ইতিহাস চর্চা আমরা দেখতে পাই। এখানেও কি ভারতেও তো নিম্নবর্গীয়দের মানুষের মানে সব থেকে কষ্টদায়ক তো ভারতের নিম্নবর্গীয় মানুষের ছিল, যেমন দলিত সম্প্রদায়, দাসপ্রথা ভারতে দেখা যেত। এরপর এই ধারাকে আরো সমৃদ্ধ করে তোলেন কে? পার্থ চ্যাটার্জি। নামটা শুনেছো তো, শাহরুখ খানের সেই ডায়লগ, নাম তো শোনাই হোগা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, পার্থ চ্যাটার্জি তখনকার, এখনকার পার্থ না। তো জ্ঞানেন্দ্র পান্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, সুদীপ্তি কবিরাজ প্রমুখ কি করেন? এই ধারাটাকে আরো মানে বাহিয়ে নিয়ে যায়। মানে যেমন একটা সমুদ্রের স্রোতটাকে কি আর একটা জলটা কি আরো স্রোত জোর দিয়ে নিয়ে যায়, ঠিক তেমনই ঠিক কি এরাও ওই স্রোতটাকে কি জোর দিয়ে নিয়ে গেছিলেন। এবার দেখতে পাবো বর্তমানকালে সমাজে সর্বস্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস শুরু হয়েছে তাই নতুন সামাজিক। এটা তো বলে দিলাম তোমাদেরকে যে না মানে বর্তমানে যে সামাজিক মানে নতুন মানে গরিব ঘর সাধারণ মানুষকে নিয়ে গড়ে উঠেছে, এটাই কি নতুন সামাজিক ইতিহাস। তো তোমাদের আজকে নতুন সামাজিক ইতিহাসের টপিকটা শেষ হলো। তো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিও থেকে মানে এই ক্লাসটাতে তোমাদের উপকার কি হলো, বা তোমাদের টাইম লস হলো না টাইমটা ভালো হলো, এই জিনিসটা অবশ্যই তোমাদের কমেন্টে আমাদের কমেন্টে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। এবং অবশ্যই তোমরা পড়ো, তোমাদেরকে আমরা বলছি পড়ো। আমরা এই জিনিসটা পাইনি, তোমাদের সাথে আমরা অনলাইনে কেন যুক্ত হয়েছি? আমরা পারলে এখানে অফলাইন খুলতে পারতাম, কিন্তু অফলাইন খুললে আমরা কি হয়তো 10টা বা 12টা খুব জোরে 100টা ছাত্রের কাছে যেতে পারবো। কিন্তু আমরা চাইছি কি প্রত্যেকটা প্রত্যন্ত গরিব ঘরের ছেলেদের কাছে আমরা যেতে চাই, যারা আমাদের মতো কষ্ট পেয়েছে, যে কষ্টটা তারা কি করেছে ফিল পেয়েছে, যারা কষ্টটা কি তারা ফিল করেছে। তুমি ভাবো যে সাধারণ একটা ছেলে রাজমিস্ত্রি খাটছে, তারপরেও সে পড়াশোনা করছে। তোমাদের তো সেটাও যদি না হয় তোমার তো ভাগ্যবান, তোমরা ভাগ্যবান। তাই বলি পড়াশোনা করো। একটা কথা মাথায় রাখবে, বইয়ের উপরে ধুলো পড়ে গেলে বইয়ের গল্প পাল্টে যায় না। আরেকবার বলি শোনো, বইয়ের উপরে ধুলো পড়লে বইয়ের গল্প কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ করতে গেলে তোমাকে ওই বইটা পড়তে হবে, এবং সেই গল্পটা থেকে ধারণা নিয়ে তোমার এন্ডিং তোমাকেই লিখতে হবে। একটা কথা মাথায় রেখো, উপরওয়ালার এন্ডিং তুমি যদি বসে থাকো যে উপরওয়ালা যে এন্ডিংটা দিয়েছে সেটার উপরেই তুমি বসে থাকবে, যে যখন উপরওয়ালা দেবে, আল্লাহ ভগবান শিব যারাই দেবে তো আমার তো লেখা আছে না, ভাগ্য হয়তো দেখা যাবে উপরওয়ালাও তোমার ভরসায় বসে আছে, তুমি কিছু করো। তো তোমার সাথে ময়ে যাতে না হয়ে যায় তার জন্য একটাই কথা বলবো, ফ্রি ফায়ার ছেড়ে দাও, নতুন নতুন ভালোবাসা ছেড়ে দাও, এখন শুধুমাত্র পড়ার দিকে ধ্যান দাও। রাশিদুল স্যার এডুকেশন 48WB তে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং এর সাথে যুক্ত থাকবে। আমাদের রাহুল স্যার আছে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের বায়োলজি স্যার চলে এসছে, তিনিও কিছুতে মানে 2-1 দিনের মধ্যে তারও ক্লাস আপলোড হয়ে যাবে। তো তোমাদের মজাই মজা, অসুবিধা নেই, মানে তোমাদের জন্য আমরা আছি। এবং এই চ্যানেলটাকে তোমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব, মানে এই চ্যানেলটাকে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমাদের। তাই এই চ্যানেলটা অবশ্যই, আজকে আমাদের 100 হয়েছে, অবশ্যই তোমাদের, আজকে আমাদের 100 হয়েছে, কালকে 100-র পরে আর একটা শূন্য বসে 1000ও আমরা দেখতে চাই, শুধুমাত্র তোমাদের সাহায্যে, শুধুমাত্র তোমাদের সাথে। জয় হিন্দ, এটাই বলে আমি আমার ক্লাস অফ করলাম। সুস্থ থাকবে, পড়াশোনা করবে।